দেশের ফুটবলে যেমন আছে শান্তির খবর, তেমন অশান্তি নিয়ে অনেকগুলো টুর্নামেন্টে অংশ নিচ্ছে বাফুফে। দর্শক, আমরা আলোচনা করতে চাই আন্ডার-20 এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশের সম্ভাবনা এবং সেই সঙ্গে আমরা আলোচনা করতে চাই বাংলাদেশ ব্রাজিল ম্যাচ নিয়ে কি হতে যাচ্ছে। এর বাইরে তো বাংলাদেশ প্রথমবারের মতো ফিফা এশিয়ান কাপ খেলবে। সবকিছু নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে ৭১ স্টুডিওতে আছেন ফুটবল বিশ্লেষক আহমেদ শাইখ। আহমেদ শাইখ, আপনাকে স্বাগত এবং সেই সঙ্গে শুভ সকাল। কেমন আছেন? জি, ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আপনাকে অনেকদিন পর পেলাম। আপনি খুব সম্ভবত দেশের বাইরে ছিলেন, তবে ফুটবলটা নিশ্চয়ই সবসময় ফলো করেছেন। সেই ফলো তো অবশ্যই করেছেন। আমরা শুরুতে একটু জানতে চাই, একটা ন্যাশনাল টিম, সেটা হোক আন্ডার-20 বা যে কোনো পর্যায়ে, একটা প্রেস কনফারেন্স, একটা দল দেশ ছাড়ছে, তার আগে সেখানে হেড কোচ নেই, সেখানে কোনো ক্যাপ্টেন নেই, চলে আসলেন ম্যানেজার এবং আমরা যদি বলি যে টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু। এই ধরনের সিনারি আপনি কখনো কোথাও দেখেছেন? আসলে এক্সাম্পল দিয়ে বলতে গেলে যে একটা সংগঠনে ধরেন তো অনেকগুলো মানুষই থাকে। যখন মনে করেন যে সবাই একসাথে একটা ভালো হারমোনির মধ্যে থাকে, তখন সেই সংগঠনটা ভালো করে। যখন কেউ ভালো আর কেউ খারাপ থাকে, তখন ঝামেলা থাকে, কিন্তু সংগঠনটা চলতে থাকে। কিন্তু একটা সংগঠন যখন সবাই আর কি খারাপ হয়ে যায়, তখন মানে পুরো সংগঠনটা তাসের ঘরের মতন এমনভাবে ভেঙে পড়ে যে যেটা আসলে সামলানোর কোনো রাস্তা পাওয়া যায় না। তো এখন আন্ডার-20 এই পুরা ক্যাম্পটাই মনে হচ্ছে যে এমন এমন সব লোকজন দিয়ে আর কি চলছে, যেটাতে আসলে এটাকে প্রপার মানে ওয়েল ম্যানেজড কোনো টিম বা হচ্ছে একটা গ্রুপ অফ পিপল আমি বলবো না। প্রথমত হচ্ছে যে ক্যাম্প চলছে যশোরে, ক্যাম্পে কোনো ম্যানেজার নেই। ম্যানেজারকে যখন জিজ্ঞেস করা হচ্ছে, ম্যানেজার বলছে যে ঢাকায় ক্যাম্প হলে থাকতাম, যশোরে আসলে ক্যাম্প করা সম্ভব না। একটা টিমের ম্যানেজারই যদি ক্যাম্পে না থাকে, তাহলে ম্যানেজ হচ্ছে কিভাবে, তাই না? তার কারণ হচ্ছে যে ওখানে হেড কোচ আছে, অ্যাসিস্ট্যান্ট কোচ আছে, এই সবার মধ্যে কোঅর্ডিনেশন করবে হচ্ছে ম্যানেজার। সো ম্যানেজারই যদি না থাকে, অবভিয়াসলি ওখানে ওয়েল ম্যানেজড হবে না, এবং যেটা ফলশ্রুতিতে কিনা আজকে আমরা এখন এই সিচুয়েশনটা দেখতে পাচ্ছি। এর মধ্যেও বেশ কিছু ঘটনা তো ঘটেই গেছে, যেখানে কিনা 999 কল করে পুলিশকে ডাকা হয়েছে, কোচের সঙ্গে কোচের হাতাহাতি হয়ে গেছে, বেতন নিয়ে একটা কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। কেলেঙ্কারির অভিযোগ হয়েছে। এই জন্য আপনি যাই বলছেন, এখানে কিন্তু একটা কথাও বলা হচ্ছে না এই প্লেয়ার খেলা পারে না, ওই প্র্যাকটিস সেশনটা হয়নি, কোনো টেকনিক্যাল ইস্যু কিন্তু না। এখানে কিন্তু সবকিছু ম্যানেজেরিয়াল ইস্যু। বেতন পাচ্ছে কি পাচ্ছে না, এটা ম্যানেজেরিয়াল ইস্যু। দুই কোচের মধ্যে সমস্যা হচ্ছে, সেটা একটা ম্যানেজেরিয়াল ইস্যু। ম্যানেজার ওখানে না, এটাও একটা ম্যানেজেরিয়াল ইস্যু। তো এই সব কিছু মিলে যেখানে বোঝা যাচ্ছে যেখানে ইটস নট এ প্রপারলি ওয়েল ম্যানেজড টিম। অ্যাট দ্য সেম টাইম আমরা যদি প্রফেশনাল কোচ, যেটা কিনা আমরা চিন্তা করি বা দেখি, যে হোসে মরিনো, পেপ গার্দিওলা টপ লেভেলের কোচ, আপনি কখনো কি দেখবেন সেই কোচ পার্সোনালি কোনো ভ্লগ করে বা কোনো রকমের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি থাকে? হোসে মরিনোর ফেসবুক পেজে হোসে মরিনোই কখনো আসে না। কারণ কি, পেপ গার্দিওলা, হোসে মরিনো, বা আপনি যদি তার থেকেও আর একটু নিচের লেভেলের কোচ, যারা কিনা এখন কিনা আপকামিং কোচ, তাদেরকেও কখনো দেখবেন না যে পার্সোনালি কোনো ভ্লগ করছে বা এগুলো করছে। কারণ প্রফেশনাল কোচরা প্রেস কনফারেন্সে এসে তাদের যে কাজটা সেটা তারা ফলো আপ করবে। প্রতিদিন একটা হেড কোচের তো আপডেট দেওয়ার কোনো দরকার নেই। আমাদের কোচকে দরকার প্রেস কনফারেন্স। ভারী করতে চাচ্ছে এই ধরনের ভিডিও বা ছবি দিয়ে তিনি ন্যাশনাল টিমের সঙ্গে আছেন, বা এই ধরনের কাজ তিনি কখনো করেননি। আপনি যেটা বলছিলেন যে প্রেস কনফারেন্সে হেড কোচ থাকবে, প্রেস কনফারেন্সে নাই, কিন্তু ব্লগে আছেন। দিস ইজ নট দ্য প্রফেশনাল ওয়ে টু হ্যান্ডেল এ ফুটবল টিম। অ্যান্ড ক্লাব লেভেলে হলেও হতে পারে, কিন্তু ন্যাশনাল টিম ইজ এ ভেরি হাই লেভেল প্লেস। সেখানে যদি একটা কোচ প্রতিদিন কি হচ্ছে কি হচ্ছে না, সে বেতন পাচ্ছে কি পাচ্ছে না, এইগুলো নিয়ে যদি ভ্লগিং করে, সে তো প্রফেশনাল ক্লোজ না, সে তো ব্লগার মনে হচ্ছে। এবং তার নাকি জীবনের অনেক ঝুঁকি আছে, কিন্তু এখন পর্যন্ত আমি দেখলাম না তার জীবনে আসলে কি ঝুঁকি আছে। তো এই যে ব্যাপারগুলা, মানে যে আসলে আমাদের যে বাংলাদেশের এক ধরনের মানুষের মেন্টালিটি আছে যে বিদেশি হলেই মনে হয় সে ঠিক কাজ করছে, আর ইংলিশে কথা বললেই মনে হয় সে ঠিক কথা বলছে। এই মেন্টালিটি থেকে আসলে আমাদের বের হয়ে আসা উচিত। কারণ বিদেশ থেকেও যখন যারা আসে, তারা কিন্তু ওইখানে যদি টপ লেভেলে থাকতো, কখনো বাংলাদেশে এসে জব করতো না। ওইখানে যারা জব পাচ্ছে না, তারাই কিন্তু দেশের বাইরে এসে জব খোঁজার চেষ্টা করছে, কারণ তারা কখনো কিন্তু নিজেদের কমফোর্ট জোন থেকে কেউ কিন্তু বের হতে চায় না। তো এই জন্য আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের আসলে কোচ নির্বাচনের ক্ষেত্রে আরো একটু বেশি মানে ভালোভাবে স্টাডি করা উচিত। কারণ যেসব কোচ এর আগেও এই সেম ম্যানেজারের আন্ডারে, এই টিমের কথাই যদি বলি, মার্ক কক্স, তিনি এসেছেন, হ্যাঁ, তার সার্টিফিকেটের সমস্যা ছিল, একই রকম ভাবে তার সিভিতে একরকম শোনা গেছে, কিন্তু তিনি সেটা নাকি কখনো করেননি। জি, তো এখন এই যে মানে কোচ নির্বাচনের ক্ষেত্রে এখানে আমার সবসময় মনে হচ্ছে এক ধরনের ওয়েল ম্যানেজড এবং ওয়েল ডিসাইডিং কোনো ফ্যাক্টর কাজ করছে না, এবং যত রকমের সমস্যা কেন যেন এই টিমটাকে নিয়েই হচ্ছে।
তো সেই ক্ষেত্রে আমি এখানে অবশ্যই যদি মানে বলতে হয় মানে যা হচ্ছে সেটার উপরে বেস করে প্রমাণের উপরে বেস করে যদি বলতে হয় তাহলে অবশ্যই আমি এখানে বলবো যে এখানে ম্যানেজারের অবশ্যই এখানে একটা অবশ্যই কোনো দোষ আছে, কারণ সে ক্যাম্পে থাকছে না, সে যে কোচগুলোকে নির্বাচন করছে সেই কোচগুলা উল্টা আমি মানে একটু বেশ এখানে কিছু ইন্টারাপ্ট করতে চাই আহমেদ শায়েক, আসলে বাংলাদেশে ম্যানেজার নিয়োগ দেয়া এটার প্রক্রিয়া কি? এটা কি আদৌ কোনো সিস্টেমে যায় নাকি নিজেদের পছন্দ? আমার আমার মতে এখানে কোনো আসলে প্রক্রিয়া আসলে আমি দেখিনি, বাট এখন যেটা হয়েছে যে আগেকার যে যুগ থেকে যেটা হয়ে আসছে যে যারা কিনা প্রফেশনাল ফুটবল প্লেয়ার ছিল জি। তারা একটা পর্যায়ে গিয়ে হচ্ছে ম্যানেজারিয়াল রোলটা পালন করেছে এবং সেই ধারাবাহিকতায় আমরা হচ্ছে আমের ভাইকে দেখেছি, আমরা হচ্ছে ইকবাল ভাইকেও কখনো কখনো দেখেছি এবং কখনো কখনো রূপুদা ছিল, তারাও ছিল এবং তারা কিন্তু যে খুব যে খারাপ কাজ করেছে তা না, কিন্তু সবসময় কিন্তু বেশ ভালো কাজই করেছে এবং টিমটা ম্যানেজ কিন্তু ছিল আর এখানে কি। একটু আমরা যে ব্যাপারটা শুনছি যে ভাষাগত একটা দক্ষতার কারণে হয়তো বা এখন এই পরিবর্তনটা এসেছে বা দেশ বিদেশে যাওয়ার একটা অভিজ্ঞতা আছে, এটা কি কোনো ক্রাইটেরিয়া হতে পারে? আপনার এটা একটা ক্রাইটেরিয়া হতে পারে, কিন্তু আপনি যদি ভাষা দক্ষতার কথা বলেন তাহলে তো সবার আগে আপনাকে বাংলা ভাষাটা জানতে হবে, কারণ আপনি বাংলাদেশের ম্যানেজার হতে যাচ্ছেন। কিন্তু এই ম্যানেজারের তো এরকমও হিস্ট্রি আছে, সে কিনা পাবলিক প্লেসে গিয়ে সে বাংলা ভাষাটাই ঠিক মতন করে বলতে পারেনি, সো সেটা নিয়ে এক ধরনের মিমস বা একটা হাসির রোল আর কি পড়েছিল। সো হ্যাঁ, ইংলিশও জানতে হবে, বাংলাও জানতে হবে, কিন্তু তার থেকে সবচেয়ে বেশি যে জিনিসটা হবে যে ম্যানেজেরিয়াল ক্রাইটেরিয়াটা জানতে হবে যে কীভাবে ম্যানেজ করতে হবে, কারণ প্লেয়ারদেরকে ম্যানেজ করা, কোচদেরকে ম্যানেজ করা, ডিফারেন্ট ডিফারেন্ট সেকশনকে ম্যানেজ করতে হবে। সো এখানে ভাষাগত একটা দক্ষতা অবশ্যই থাকতে হবে, কিন্তু তাই বলে শুধুমাত্র ভাষাগত দক্ষতা থাকলে হবে না, তাকে ম্যানেজারিয়াল ক্যাপাবিলিটিও থাকতে হবে। আমি বেশ কয়েকবার এখানে মানে একাত্তর টিভিতে আর কি ফাহাদ সাহেবের বেশ কিছু বক্তব্য দেখেছিলাম যেখানে উনি বলেছিলেন যে বাংলাদেশের ফুটবলটা একটা ক্লোজড কমিউনিটি, একটা সার্কেলের মধ্যে আর কি চলাফেরা করে, বাইরের মানুষকে খুব একটা বেশি সুযোগ দেওয়া হয় না। সেই পরিপ্রেক্ষিতে কিন্তু তারা কিন্তু চেষ্টা করেছে বাইরের মানুষদেরকে একটু একটা জায়গা করে দিতে, একটা কাজের সুযোগ করে দিতে, কিন্তু এই ফার্স্ট এক্সাম্পলটাই এত মুখ থুবড়ে পড়লো এবং এত একটা ব্যাড এক্সাম্পল সেট করলো, এটা পরবর্তীতে যারা কিনা প্রফেশনাল প্লেয়ার না, যারা কিনা মানে ম্যানেজার হতে চায় তাদের জন্য এটা একটা ব্যাড এক্সাম্পল সেট করে গেল। মানে অনেক দিন পরে কিন্তু তাবিদ ভাই বা ফাহাদ ভাই ওনারা কিন্তু একটা সুযোগ দিয়েছিল কাউকে যে প্রফেশনাল ফুটবল প্লেয়ার না কিন্তু ম্যানেজারিয়াল ক্যাপাবিলিটি থাকতে পারে এরকম কাউকে বাংলাদেশে আন্ডার-20 ম্যানেজার হিসেবে দেওয়া, কিন্তু সেটাতেও কিন্তু দেখা গেল যে এই এক্সাম্পলটা কিন্তু ভালোভাবে সেট করলো না। তো যার ফলে যেটা হলো যে এরপরে যারা কিনা ম্যানেজার হতে যাবে কিন্তু প্রফেশনাল প্লেয়ার না, তারা কিন্তু আসলে এই রাস্তাটা আবারও বন্ধ হয়ে গেল। তো আমার মতে এখন আসলে যেই জিনিস দেখছি, আমার মতে আমাদের যে ওল্ড প্রেসক্রিপশন, যেখানে কিনা আমাদের আগেকার যে প্লেয়াররা ছিল তারা যেরকম এমিলি এর আগে ছিল, মামুনুল এর আগে ছিল, বা হচ্ছে আপনার আমের ভাই তো আছেনই, সো তারাই কিন্তু দিন শেষে দেখা যাচ্ছে এত সমস্যা কিন্তু সেই ক্ষেত্রে হয় না, এবং কোচও কিন্তু যে খুব নির্বাচন যে খারাপ হয়, মানে এইবারে তো বলবো মানে আমি মার্ক কক্স আর জেরার্ড জোন্স আমি বলবো যে এর থেকে লোয়েস্ট কোয়ালিটি কোচদের মানে মেন্টালিটি পুরো বা ব্যাপারটা ব্যবহার হয়তো কারো হাতে ব্যক্তিগতভাবে ছেড়ে দেওয়া হচ্ছে। ইভেন আমরা এমনটাও দেখতে পেয়েছি এই যে সফরটা উজবেকিস্তান, এর আগে আমি যখন মালদ্বীপে গিয়েছিলাম আন্ডার-20 সাফ চ্যাম্পিয়নশিপ, সেখানেও একটা অভিযোগ ছিল যে ম্যানেজারের আবার সহকারী ম্যানেজার, মিডিয়া ম্যানেজারের সহকারী মিডিয়া ম্যানেজার, যেখানে আমরা মূল টিমের দলের সঙ্গে এরকমটা দেখি না, সেখানে কেন মানে আমির ভাইয়ের যে একটা ডেপুটি সেটা আমরা অনেক সময় দেখি না, আমির ভাই নিজেই চালায়, নিজেই পরিচালনা করেন, তো মহসিন সেখানে চালায় কেন যাচ্ছে। এখানে আন্ডার-20 টিমের সঙ্গে আবার একজন সহকারী ম্যানেজার, সহকারী মিডিয়া ম্যানেজার, এই পদটা আসলে কিভাবে আসলো? এই পদটা আসলে আমার কাছে যেটা মনে হয় যে নিজেদের বানানো এবং যখন ম্যানেজাররা বা অন্যান্য মিডিয়া ম্যানেজাররা যদি একবারেই কাজ না করে, তখন কাজ ডেলিগেট করার জন্য আরো একজন অ্যাসিস্ট্যান্টকে আসলে এর মধ্যে ঢোকানোর একটা চেষ্টা থাকে। কারণ আপনি স্বাভাবিকভাবে আপনি যদি এখন যশোরে ধরেন ম্যানেজার হিসেবে না যান, তাহলে আপনার কাছে তো ওই ব্যাকগ্রাউন্ড ইনফরমেশনই থাকবে না। তো তখন আপনি রিলাই করবেন কি যে ওইখানে আসলে যে ছিল এর মধ্যে কাউকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে নিয়ে যাওয়া, সো দ্যাট তার যে বিদেশে সফরে যাতে তার সুবিধা হয় ডিসিশনগুলো মেক করতে। তো সেই ক্ষেত্রে তখন কাজ ডেলিগেট করার জন্য আরও একজনকে অ্যাড করতে হয়, সেটা কিন্তু কস্টিং আরও বাড়ছে। সো এই যে প্রপারলি যে মানে দিন শেষে ঘুরে ফিরে কিন্তু ম্যানেজারিয়াল ইস্যুটাই কিন্তু আসছে, আপনি কিন্তু এখানে টেকনিক্যাল কোনো ইস্যু পাচ্ছেন না, যেটা আমি শুরুতেই বলছিলাম যে প্লেয়াররা বল পাস দিতে পারছে কিনা, দ্যাট ইজ নট দ্য কোয়েশ্চেন হিয়ার। দ্য কোয়েশ্চেন ইজ যে বেতন পাচ্ছে কিনা, প্রেস কনফারেন্স হচ্ছে কিনা, পুলিশ চলে আসছে কিনা, সো দিজ আর আউট অফ দ্য ফিল্ড থিংস। মানে আগে ওই ব্যাপারগুলোকে ধরার জন্য ম্যানেজার আছে, কিন্তু ফুটবলীয় যে ব্যাপারটা সেটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি না। প্রেস কনফারেন্স হলো, সেখানে কোনো আলোচনাই হয়নি যে বাংলাদেশের আসলে লক্ষ্যটা কি। সেখানে টেকনিক্যাল ডিরেক্টর তিনি আসলেন তৃতীয় পক্ষ হয়ে, ম্যানেজার এসে ক্ষমা চাচ্ছেন যে ফুটবলারদেরকে আনতে পারলেন না, তাদেরকে মানসিকভাবে চাঙ্গা রাখতে হবে। তো এই যে ঘটনাগুলো, আবার বলছে এগুলো নাকি তদন্ত চলছে, তো তাহলে আপনি ফুটবল মাঠে যখন সহকারী কোচ যাকে নিয়ে অভিযোগ হচ্ছে আতিকুর রহমান মিশু, সেই সঙ্গে আমি যদি বলি জেরার্ড জোন্স,
তারা তাহলে ওই এফোর্টটা দিবে কিভাবে? আপনার যদি তদন্তই চলে, আপনার যখন তদন্ত চলে তাহলে ওনাদেরকে নিব কেন, এটা হচ্ছে প্রথম অন্য প্রশ্ন। কোনো ব্যাকআপ নাই বাফুফের? সেটাই তো এখন প্রশ্ন আসছে। আপনি যখন তদন্ত করছেন আবার একই সাথে তাকে একই কাজের মধ্যে রাখছেন, তো তাহলে তো তার তদন্তের কোনো যৌক্তিকতা থাকলো না। তো এখানে যে জিনিসটা যে আপনার এখানে যদি তদন্তই চলে তাহলে হয়তো পাঠানো উচিত হয়নি। আর যদি পাঠাচ্ছেই তাহলে তদন্তটা বন্ধ করে আগে চলে আসুক, তারপরে তদন্ত হোক। মানে পুরো প্রসেসটার মধ্যে এক ধরনের গলদ আছে। এবং প্রেস কনফারেন্স যদি আপনার প্লেয়ার এবং কোচ সহ করতে না পারেন, প্রেস কনফারেন্স তো করার দরকারই নেই। তারা তো সেটা করতে চায়নি, কারণ এর আগে তারা অনিবার্য কারণ দেখিয়ে সেটা বাতিল করে। ঠিক যখন আবার কোচকে বরখাস্তের একটা ঘটনা শোনা যায় মিডিয়াতে, ঠিক তারপর আবার প্রেস কনফারেন্স করলো একটা নামে মাত্র। আমরা আসলে আন্ডার-20 ফুটবল নিয়ে তো কথা বলেছি। আমির শাহেক, একটু ন্যাশনাল টিমের ফুটবলে আলোচনা করতে চাই, এশিয়ান কাপ এবং ব্রাজিল ম্যাচ নিয়ে একসাথে আলোচনা করতে চাই। আপনি খুব সম্ভবত দেশের বাইরে ছিলেন যখন আপনি শোনেন যে ব্রাজিল বাংলাদেশকে প্রস্তাব দিয়েছে, তারা এসেছে বাংলাদেশের ভেন্যু দেখতে। সবকিছু মিলে এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন, কিভাবে মূল্যায়ন করবেন? ব্রাজিল কেন আমাদের দেশেই খেলতে চায়? ব্রাজিল আমাদের দেশে খেলতে চায় কারণ ব্রাজিল সহজ হিসাবে ব্রাজিলের ন্যাশনাল টিমের বা ব্রাজিল ফেডারেশনের এখন দরকার টাকা। কারণ তাদের যে ফ্যাসিলিটিস বা তাদের যে ফেডারেশনে চালাতে হবে, তাদের এখন বিশাল পরিমাণ টাকা দরকার। এবং এই কারণে তারা যখন লো র্যাঙ্কিং কোনো টিমের সাথে খেলতে আসে, সেখানে একটা ব্র্যান্ডিং ভ্যালু থাকে, যেটার কারণে ওই ছোট টিমগুলোকে পেমেন্ট করতে হয়। আদারওয়াইজ এই ব্র্যান্ড ভ্যালু প্লেয়ারগুলা এই রিজনে এসে এভাবে করে খেলবেন। আপনি যদি ইন্ডিয়ার এক্সাম্পলটা ধরেন, ইন্ডিয়া কিন্তু একটা ভালো একটা অর্থ আর কি ব্যয় করতে হচ্ছে ব্রাজিলকে এনে খেলানোর জন্য। তো সেই হিসাবে পার্শ্ববর্তী দেশ হিসেবে যেহেতু এখানে ট্রাভেল করাটা ইজিয়ার হয়ে যাচ্ছে ইন্ডিয়াতে খেললে, এই সুযোগটা ব্রাজিলের মধ্যে নিতে যাচ্ছিল যে এখানে যদি বাংলাদেশের যেহেতু সেরকম ফ্যান ফলোয়িং আছে, সো এটার উপর বেস করে যদি ব্রাজিল এখানে বাংলাদেশের সাথে খেলে এবং সেখান থেকে কিছু আর্নিং আসে। কিন্তু এই ম্যাচটা যদি আয়োজন করতে যায়, আমি বলবো যে বাংলাদেশের এখন ওই ক্যাপাবিলিটি আসেনি ফাইন্যান্সিয়ালি যে এখন অ্যারেঞ্জ করতে পারবে। হ্যাঁ, আপনি আর্জেন্টিনা নাইজেরিয়া যেটা অ্যারেঞ্জ করেছিল, দ্যাট ওয়াজ ওকে, যে দুইটা টিমের মধ্যে খেলা হয়েছিল, উই ওয়ার জাস্ট হোস্টিং ইট, সেখানেও অর্থ ব্যয় করতে হয়েছিল। কিন্তু বাংলাদেশের মতন টিমের সাথে এখন এই অবস্থায় এসে, যেখানে কিনা বাংলাদেশ একটা পরিবর্তিত পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে, ফাইন্যান্সিয়াল একটা ইস্যু আছে, দেশ নতুন করে আবার দাঁড়ায় উঠতে যাচ্ছে, তো এখানে অনেক রকমের ফাইন্যান্সিয়াল ইস্যুর মধ্যে এই ধরনের খরচ করাটা আমি বলবো এক ধরনের বিলাসিতা। তো এই কারণে আমি বলবো যে এখানে যে আমাদের যে মানে মন্ত্রী যে আমিনুল সাহেব যে স্টেটমেন্টটা দিয়েছে, একবারে পারফেক্ট স্টেটমেন্ট, যে খেলা দেখতে ভালো লাগবে কিন্তু বাংলাদেশের কাজে আসবে এখন এই মুহূর্তে না, হয়তো ডাউন দ্য লাইন 5 বছর বা 10 বছর পর যখন দেশ আবার একটু ভালোভাবে ঘুরে দাঁড়াবে। কিন্তু এই আয়োজন করতেও তো বারণ করেননি তিনি। না, আয়োজন করতে বারণ করেনি, কারণ এখানে সরকারের পক্ষ থেকে সহযোগিতা থাকবে, কিন্তু স্পন্সরটা বাফুফেকে ম্যানেজ করতে হবে। কিন্তু এবং আপনি প্রাইভেটলি স্পন্সর জোগাড় করাটা এখানে হিউজ একটা ফ্যাক্টর হয়ে যাবে, কারণ অনেক টাকার ব্যাপার থাকবে। এবং এটার কি কোনোভাবে কোনো প্রভাব পড়বে না, আপনি কি মনে করছেন, যদি বাফুফে কোনোভাবে এটা ম্যানেজ করতে পারে? এটা হয়তো আপনি বলছেন এটা সরকারের সহায়তা ছাড়া কোনোভাবে সম্ভব না, মানে বেসরকারি প্রতিষ্ঠানের স্পন্সর দিয়ে, কিন্তু যদি কোনোভাবে সেটা ম্যানেজ হয়, তো সেক্ষেত্রে কি এটার কি আদৌ কোনো ভালো প্রভাব দেখছেন কিনা আপনি? প্রভাব বলতে একটা ভালো একটা দিন যাবে বাংলাদেশের ফুটবল ফ্যানদের জন্য, মানে একদিন একটা স্মরণীয় একটা দিন যাবে। বা আগের দিনটা আপনি চিন্তা করতে পারেন, বাংলাদেশের মিডিয়ার জন্য এটা একটা বিশাল বড় ব্যাপার হবে যে বাংলাদেশের মাটিতে তারা ব্রাজিলকে কভার করছে, ওরকম প্লেয়ার বা ওইরকম কোচদের সাথে, মানে কার্লো আনচেলত্তি আসছে বাংলাদেশে, মানে আপনি ওয়ার্ল্ড মিডিয়ারও তো একটা প্রভাব থাকবে, বিশাল একটা প্রভাব থাকবে বাংলাদেশের উপরে। তো ওই 2 দিনের একটা ভালো এক ধরনের অ্যাটেনশন গ্র্যাব করবে, অনেক বিজনেস হবে, ফুটবল ওখানে আসবে। ম্যাচের দিন দর্শকরা অনেক বেশি আনন্দ পাবে যে ভিনিসিয়াসের এগেইনস্টে রাকিব খেলছে। আপনি এটা বলছেন একেবারে সাময়িক একটা ব্যাপার, সাময়িক জাস্ট 2 দিন পরে কিন্তু কোন দেশের ফুটবল ইমেজ বিল্ড আপ করা বা ওইরকম ব্র্যান্ড ভ্যালু তৈরি করা, মানে ব্র্যান্ড ভ্যালুটা মানে কি, আপনার বাংলাদেশে অলরেডি এক ধরনের ব্র্যান্ড ভ্যালু সেটআপ করা আছে, এখন আমাদের দরকার নিজেদের কাঠামোটাকে আসলে ঠিক করা। আমাদের ওই ব্র্যান্ড ভ্যালু বারবার যদি আমরা ধরার চেষ্টা করি, তাহলে কিন্তু দিন শেষে কিন্তু এদিকে কিন্তু কোনো কাজই হচ্ছে না। আপনার কিন্তু এটাও দেখতে হবে যে এশিয়ান কাপের কথা হচ্ছে, প্লেয়ারদেরকে জোর করে এখন খেলাতে হচ্ছে, তার কারণ হচ্ছে কোনো ক্লাব প্রি সিজনে কোনো ট্রেনিং করেনি। তো এখন এশিয়ান কাপ খেলতে যাওয়ার আগে প্রি সিজন কোনো প্র্যাকটিসই হয়নি আমাদের প্লেয়ার, মানে জি ঘরোয়া মৌসুমটাও কিন্তু আমরা এখন বলতে পারছি না, ইভেন অনেক দলই গঠন করতে পারে। হ্যাঁ, সো যার কারণে যে জিনিসটা হচ্ছে যে লোকাল লিগ কিন্তু ঠিক মতন চলছে না। সো যার কারণে প্রেশার ক্রিয়েট করে এখন প্লেয়ারদেরকে এখানে এনে প্লেয়ারদেরকে আগে ফিট করা হবে, তারপরে আসিয়ান কাপে যাবে। আদারওয়াইজ আসিয়ান কাপের রেজাল্ট কিন্তু খুব খারাপ হবে যদি কোনো প্রি সিজন ট্রেনিং প্রপারলি না হয়। এই কারণে প্লেয়ারগুলোকে তাড়াতাড়ি করে, কারণ হামজা সমিতরা আসছে না, কারণ তারা ওখানে প্রি সিজন ট্রেনিং করছে, যেটা কিনা অন্যান্য প্লেয়ারদের এখানে করার কথা ছিল, এখানে করতে পারেনি বলেই ন্যাশনাল টিম এখানে আলাদা করে প্রি
ডিসিশন ক্লাবই তো আসলে দল গঠন করতে পারে। দল গঠন করতে পারে। এখন আপনার উইন্ডোই আপনার সেপ্টেম্বরের 3 তারিখে গিয়ে শেষ হবে। যদিও উইন্ডোর আগে 1 মাস আগের থেকে প্র্যাকটিস শুরু করা উচিত, কিন্তু কোনো ক্লাবই সেখানে করেনি। তো যার কারণে যে জিনিসটা যে আপনার এই এরিয়াগুলোকে ঠিক করতে হবে, না তাহলে বাংলাদেশের ফুটবল কখনো আগাবে না। শুধু ব্র্যান্ডিং এর দিকে আগালে তো আসলে হবে না। সেটাই আসলে ছোট্ট করে একদম জানতে চাই, ফিফা এশিয়ান কাপ নিয়ে আপনারা আসলে স্বপ্নটা কি দেখছেন, বা বাংলাদেশের এখন যে অবস্থায় আছে, শুধু আমরা আগে থেকে ধরে নিচ্ছি হয়তো বা বাংলাদেশ খুব বাজে একটা পারফর্ম করবে, বাট বাস্তবতাটা আসলে কি, ছোট্ট করে জানতে চাই একদম। আমি বলবো আমি আশাবাদী একটু ভালো করবে, কারণ যদি এখন টিমটা একটা সুন্দরভাবে দাঁড়াচ্ছে, টিমের মধ্যে এক ধরনের বন্ডিং দেখা গেছে স্যান মারিনোর সময়। সো আশা করি সেটার একটা ফলশ্রুতি থাকবে। কোচও এনার্জেটিক আছেন এবং তিনি নতুনভাবে আগাচ্ছেন। সো আই থিঙ্ক এই টিমে এই টুর্নামেন্টে একটা ভালো পারফরমেন্স আশা করছি আমি। সেটাই, অনেকগুলো বিতর্ক কিন্তু একদিকে আবার নাই। হাভিয়ার কাবরেরা নিয়ে আগে অনেক প্রশ্ন ছিল, সে হাভিয়ার কাবরেরা নেই, এখন অন্য কোচের যুগ চলে এসেছে। সবকিছু মিলে সবাই পজিটিভ, এবং ফিফা এশিয়ান কাপ নিয়ে অনেক বড় একটা হাইপ রয়েছে, সবার প্রত্যাশা রয়েছে। অসংখ্য ধন্যবাদ আহমেদ সাহেব আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা আলোচনা করছিলাম বাংলাদেশের ফুটবলের এই মুহূর্তে শান্তি এবং অশান্তি নিয়ে। আমাদের সঙ্গে ছিলেন ফুটবল বিশ্লেষক আহমেদ সাহেব।